ইরান বেশ ভালো বিপদের মধ্যে পড়ে গেছে। এটা তো এখন সবাই জানে যে প্রচণ্ড বিক্ষোভ হচ্ছে এবং সবাই কিন্তু এখন ওই যে আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগ দাবি করছে। ইরানের এই যে ইসলামী এর যে শাসন এটার অবসান চাচ্ছে। কিছু কিছু জায়গাতে দেখলাম যে তারা মসজিদকে পর্যন্ত করে দিচ্ছে, গুড়িয়ে দিচ্ছে, আগুন জ্বালিয়ে দিচ্ছে, বিভিন্ন অফিস আদালত জ্বালিয়ে দিচ্ছে। ইন্টারেস্টিং ব্যাপার দেখলাম যে এই আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষেও কিন্তু বেশ একটা বড় রকমের মিছিল রাস্তায় নেমে গেছে। এবং এই যে ঘটনা এখন ইরানে ঘটছে না, বাংলাদেশের যে তৌহিদি জনতা মমিন মুসলমান তারা কিন্তু দুর্দান্ত রকম মনোকষ্টে আছে। কীরকম? এরা কিন্তু এই যে আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষে, অর্থাৎ ওখানে যে ইসলামী শাসনের পতন ঘটুক এইটা কিন্তু চায় না। অথচ ইন দি মিন টাইম এই ইসলামী রেজিম তারা কি করছে, ক্ষমতায় থাকার জন্য কিন্তু এইবার দেদারসে কিন্তু গুলি দিচ্ছে। একটা খবরে দেখলাম অলরেডি শুধুমাত্র গত রাতেই নাকি 200-র মতো মানুষ মারা গেছে, অর্থাৎ যারা টেস্ট করছিল, তাই না? এখন যে বাংলাদেশের তৌহিদি জনতা মাত্রই 1.5 বছর আগে এখানে যখন আন্দোলন করছিল, তখন ওই যে সরকার তারা তো দেশে আইন শৃঙ্খলা রক্ষার জন্য গুলি টুলি দিচ্ছিল, লোকজন মারা যাচ্ছিল, তাই না? তখন কিন্তু এই সরকার পতনের পক্ষেই কিন্তু তৌহিদি জনগণ ছিল। অর্থাৎ শেখ হাসিনার পতনের জন্য তারা যা ইচ্ছা খুশি করেছিল, আগুন জ্বালাও, পোড়াও, ভাঙচুর, এগুলাকে সমর্থন করেছিল। বাট ইরানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা নাকি এই আয়াতুল্লাহ আলী খামেনির পতন চাচ্ছে তাদের বিরুদ্ধে তারা দেখা যায় দাঁড়িয়েছে। বিভিন্ন কথাবার্তা এবং তারা যে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, বিভিন্ন জন আবার যে ইউটিউবে চ্যানেল খুলে বক্তব্য বিবৃতিও দেয়। এবং দেখলাম যে তারা খুব সুকৌশলে এটাই বলার চেষ্টা করলো যে ইরানে বস্তুত আমেরিকা আর ইসরায়েলের মানে মদতে ওখানে যে আন্দোলন সংগ্রাম হচ্ছে, ভাঙচুর জ্বালাও পোড়াও হচ্ছে, এবং এই হেতু এটা অন্যায়। বাট ওই একই আমেরিকার ডিপ স্টেটের টাকা পয়সার মধ্য দিয়ে বাংলাদেশে যখন 1.5 বছর আগে আন্দোলন হচ্ছিল তখন আবার তারা এই আন্দোলনের পক্ষে ছিল, বাট ইরানের ক্ষেত্রে পক্ষে না। কি অদ্ভুত ব্যাপার, তাই না? দুর্দান্ত একটা সাইকোলজিক্যাল সেট আপ। আমি যদি এখন তর্কের খাতিরে ধরি যে ইরানে এই যে আন্দোলন যেটা হচ্ছে, মানে অভ্যুত্থান টাইপের যে বিক্ষোভ, জ্বালাও পোড়াও, এর পিছনে আমেরিকা এবং ইসরায়েলের হাত আছে। এবং এটা তো বলাই বাহুল্য, হাত যে আছে সেটা তো ডোনাল্ড ট্রাম্প রাগ ডাক করে নাই। বলছে কি যে জনগণের ওপরে যদি এই আয়াতুল্লাহ আলী খামেনির বাহিনী যদি ঝাঁপিয়ে পড়ে, নিরীহ মানুষ মানে প্রতিবাদকারী লোকজন, নিরস্ত্র লোকজন যদি মারা যায়, তাহলে আমেরিকা এসে হস্তক্ষেপ করবে, আক্রমণ করবে, এবং সেই সাথে ইসরায়েলও আক্রমণ করবে। অর্থাৎ এ থেকে বোঝাই যায় যে এদের পিছনে আমেরিকা এবং ইসরায়েল আছে। এবং আমেরিকায় বসে থাকা ওই 1979 সালে যে পদচ্যুত হয়েছিল, গদি হারাইছিল রেজা শাহ পাহলভি, তার ছেলে মোহাম্মদ রেজা শাহ মনে হয় তার নাম। তো আমেরিকায় বসে সেও কিন্তু এই আন্দোলনকারীদের পক্ষে কিন্তু নানা রকম আদেশ নির্দেশনা দিচ্ছে নিরাপদ দূরত্বে বসে। এবং তার কথা শুনে লোকজন যে রাস্তায় নামছে এবং গুলি খেয়ে মারা যাচ্ছে, তাই না? তো অতএব এখানে আমেরিকা এবং ইসরায়েল যে এটা করছে, এটা কিন্তু রাগ ঢাকের কোনো বিষয় না। এটা গবেষণা করে বের করার দরকার নেই, ডিরেক্টলি এটা করছে যে ওই আয়াতুল্লাহ আলী খামেনির পতন। এখন কথা হচ্ছে এই যে ইরানে যারা নাকি রাস্তায় আন্দোলন করেছে তারা তো ইরানি, তারা তো আমেরিকান না, তারা তো ইসরায়েলি না, তাই না? তো তারা কেন রাস্তায় নামছে সবাই জানে। অর্থনীতি ভঙ্গুর, জিনিসপত্রের দাম আকাশচুম্বী, লোকজনের আয় উপার্জন নাই, কমে গেছে। তারপরে বস্তা ভরে টাকা নিয়ে বাজারে গেলে ওই ছোট্ট ব্যাগ ভরে হয়তো বাজার পাওয়া যায়। তো এই মতো অবস্থা। $1 সমান নাকি 14 লক্ষ রিয়াল। চিন্তা করা যায়, ভয়ঙ্কর ব্যাপার, তাই না? বাংলাদেশে 1 টাকা সমান 12-13 হাজার রিয়াল। অতএব এ থেকে আমরা বুঝতে পারি যে ইরানের আসলে পরিস্থিতি কী, তাই না? এখন আমি যদি এখন তর্কের খাতিরে ধরে নেই যে জিনিসটা বেসিক্যালি আমি এখানে অ্যাড্রেস করতে চাচ্ছি, যে ধরেন যে এই রেজা শাহ বলছি, এই আয়াতুল্লাহ আলী খামেনির পতন ঘটলো, ইসলামী শাসনের পতন ঘটলো, তারপরে কি হবে? এই ইরান কি সঠিক লাইনে আসবে অথবা গণতান্ত্রিক সিস্টেমে আসবে? প্রশ্নই ওঠে না।
একেবারেই প্রশ্নই ওঠে না। এখানে পতন ঘটলে হয়তো ওই যে ওই মোহাম্মদ রেজা শাহ সে ক্ষমতায় বসবে, তাই না? তো সে এসে যে ক্ষমতায় বসবে তার কি কোনো এখানে দল আছে নাকি, রাজনৈতিক দল আছে নাকি? না, এমনি উড়ে বসে জুড়ে বসা। অনেকটা বাংলাদেশে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন এসে বসছিলেন ঠিক ওরকম। ডক্টর মোহাম্মদ ইউনূসেরও যেমন রাজনৈতিক দল নেই, ওই মোহাম্মদ রেজা শাহ তারও কিন্তু রাজনৈতিক কোনো দল নেই। আর একবার যখন সে ক্ষমতায় বসে যাবে তখন সে কি ক্ষমতা থেকে যাইতে চাইবে? তখন সে কি গণতান্ত্রিক সিস্টেমে যাইতে চাইবে? আর যাইতে চাইলেও তো হবে না, কারণ 45-46 বছর ধরে এই ইরানে কোনো রাজনৈতিক দল ছিল না, একটা দল ছিল, তাই না? ইসলামী দল, এর বাইরে কিন্তু অন্য কোনো দল ছিল না। তাহলে এখন যদি এই আয়াতুল্লাহ আলী খামেনির পতন ঘটে এবং এখানে যদি নির্বাচনের ব্যাপার আসে, গণতন্ত্রের ব্যাপার আসে, সেটাও তো এখানে সম্ভব না, কারণ রাজনৈতিক দলই তো নেই। তাহলে এখানে রেজা শাহ পাহলভির ছেলে সে ক্ষমতা বসলে আগামী 2 বছরের মধ্যেও তো এখানে গণতন্ত্র ফিরবে না, ইলেকশন হবে না। কারণ একটা রাজনৈতিক দল রাতারাতি করে উঠলেই যে এটা জনগণের মানে সমর্থন পাবে, বিষয়টা তো ওরকম না। রাজনৈতিক দলের বিষয়গুলো তাহলে মানে একটা কালচার, তাই না? যেমন বাংলাদেশে ধরেন যে দোদুল্যমান অবস্থায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও বাংলাদেশে ধরেন ইলেকশন হয়, নির্বাচন হয়, এবং সেই হেতু এখানে অন্তত কয়েক দশক ধরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি অথবা জামায়াত ইসলাম এরা একটা লিগ্যাসি তৈরি করছে, তাই না? এখানে যে কোনো সময় কোনো রকম কোনো ঘটনা ঘটলে তারপরেও কিন্তু এন্ড অফ দ্য ডে আচ্ছা ঠিক আছে ইলেকশন হোক, এবং ইলেকশন হলে সেখানে কিন্তু প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আছে, তারা একেবারে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা ইলেকশন করবে, ক্যাম্পেইন করবে, লোকজন পিছনে ঘুরবে, তাই না? ভোট দিবে, একটা চেঞ্জ হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। কিন্তু ইরানে কি হবে? ইরানে তো এরকম কোনো কিছু হবে না, সেখানে তো রাজনৈতিক দল নেই। তো নতুন করে রাজনৈতিক দল গঠন করতে হবে, তাই না? শুরু হবে হযবরল, শুরু হবে কিন্তু হযবরল। এবং এখানে আর একটা জিনিস খেয়াল করতে হবে, যেহেতু এরা ওই যে নানা রকম মিজাইল টিজাইল তৈরি করেছিল, তারপরে ওই যে পারমাণবিক অস্ত্র টস্ত্র তৈরি করবে বলে নানা রকম কায়দা কানুন করছিল, আমরা তো জানি। অতএব এখানে যখন এই আলী খামেনির পতন ঘটবে তখন এই যে আমেরিকা এবং ইসরায়েল তারা কী করবে? এখানে ঢুকে মেসাকার করা শুরু করবে না? এখানের যত সামরিক বাহিনীর যে লোকজন আছে তাদের তাড়িয়ে দিবে, তাদের অস্ত্রপাতি নষ্ট করবে, তাদের যত প্রোগ্রাম আছে সেগুলো নষ্ট করবে। অর্থাৎ এখানে নয় হয়তো করবে, অ্যাট দ্য সেম টাইম এখানকার তেল যাতে লুটপাট করা যায় সেই ধান্দা করবে, তাই না? কারণ আমেরিকা বলবে আমি এখানে কি কম ইনভেস্ট করছি নাকি, আমি এখানে কি কম ইনভেস্ট করছি নাকি, তো আমার এগুলো তোলা লাগবে না। তো অতএব এইগুলো হলো আসলে মুসলিম দেশগুলোর বেসিক সমস্যা, কারণ এখানে রাজনৈতিক কালচার গড়ে ওঠে না। আর যদি রাজনৈতিক কালচার গড়ে ওঠেও, মানুষ যেহেতু গণতান্ত্রিক না, ওই রাজনৈতিক লিগ্যাসিগুলো তারা ধারণ করতে পারে না। তার উজ্জ্বল নমুনা বাংলাদেশ, তাই না? 54 বছর ধরে চিন্তা করে দেখেন না, 54 বছর ধরে এই বাংলাদেশে আমরা দেখছি যে রাজনৈতিক দল আছে, ঠিকই আছে, কিন্তু প্রতিনিয়ত এখানেও কিন্তু গণ অভ্যুত্থান করে সরকারের পতন ঘটাতে হয়। কেন? কারণ যে রাজনৈতিক দলগুলো আছে তারা তো গণতান্ত্রিক না, তারা ক্ষমতায় গেলে তো ক্ষমতা থেকে যেতে চায় না। এবং দোষটা কি খালি রাজনৈতিক দলের? না, আসলে দেশের জনগণও তো গণতান্ত্রিক না। তো দেশের পাবলিক যদি গণতান্ত্রিক না হয় তাহলে রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক হবে কী কারণে? এবং এরপরে হচ্ছে প্রত্যেকটা বার যখন ইলেকশন হয়, যেবার যারাই ক্ষমতায় যায় তারা তো ক্ষমতা থেকে যাইতে চায় না। কেন যাইতে যাবে? কারণ ওরা তো জানে যে পাবলিক গণতান্ত্রিক না, সেহেতু তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়। আর দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চাইলে বাংলাদেশের পাবলিক তো চিত্ত চঞ্চল পাবলিক, তাই না? একদিনের বেশি দিন তাদের ভালো লাগে না, যতই তাদের ভালো জীবনযাপন করতে দেওয়া হোক না কেন, কিছুদিন পরে তো তাদের খারাপ লাগে। আর তখন শুরু করে কি রাস্তায় গিয়ে ভাঙচুর, আন্দোলন, তাই না? পৃথিবীর প্রত্যেকটা মুসলিম দেশে যেখানে নাকি নাম কষ্টে গণতন্ত্র আছে, আপনি দেখছেন যে বা যারা একবার ক্ষমতায় গেছে ওখান থেকে আর তারা নামে না। তার মানে গণতন্ত্র কী পরিমাণ এই সমস্ত দেশে চর্চিত এ থেকেই বোঝা যায়। আর কেন গণতন্ত্র থাকবে বলেন? এরা যে এদের কাছে তো এদের ধর্ম হলো 1 নম্বর, তাই না? সর্বোচ্চ অগ্রাধিকার কি ইসলাম। এবং এ কথা তো বলতে বলতে আমার মুখে ফেনা তুলে ফেললাম যে ইসলাম অনুযায়ী গণতন্ত্র হারাম, গণতন্ত্র হারাম, গণতন্ত্র হারাম।
হুজুরা প্রতিদিন কানে কানে মানে ওয়াজে এই কথাগুলো সহস্র কণ্ঠে এগুলো বলে, আর এখন এগুলো তো ফেসবুক ইউটিউব সব জায়গায় ছড়িয়ে গেছে। তাহলে এই মমিন মুসলমান যারা নাকি বেহেশতিকে 72 হুরের সাথে যৌনকেলি করার স্বপ্ন দেখে, তারা কীভাবে গণতান্ত্রিকভাবে বলেন তো দেখি? এটা কোনোভাবেই সম্ভব না। এই যে ইরান এখন ধরেন যে এই আন্দোলন চলছে, তাই না? এখন আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষেও কিন্তু লোকজন রাস্তায় দেখা যাচ্ছে। এখন যদি আমেরিকা এবং ইসরায়েল দেখে যে কোনোভাবেই এই আলী খামেনি ক্ষমতা থেকে যাচ্ছে না, তখন কি বোমা মারা শুরু হবে। এতে কিন্তু কোনো সন্দেহ নেই। এখানে যে রাশিয়া বা চায়না এগুলোকে কেয়ার করবে না, এবং রাশিয়া বা চায়না কিন্তু তখন এই ইরানকে বাঁচানোর জন্য এগিয়ে আসবেও না, এটাও সত্য। তাহলে কি বোমা মারামারি শুরু হবে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এইখানে যারা আন্দোলন করছে না, কিছু লোক কিন্তু চাচ্ছে ঠিকই বোমা মারুক। ভালো কথা, মারলো, আলী খামেনির পতন ঘটলো, তো তারপরে কী হবে? আবার কেওয়াস। কারণ ওই যে রাজনৈতিক কোনো কালচার গড়ে ওঠে নাই এদেরকে। কিন্তু যদি সত্যিকার অর্থে আলী খামেনি চলে যায়, তারপরে যদি এই যে রেজা শাহ পাহলভি আসে, আমি জানি না সে কতটা আসলে আন্তরিক হবে বাংলাদেশের রাজনৈতিক কালচার গড়ে তোলার জন্যে, কিন্তু মনে হয় না তা হবে। কারণ একবার কেউ ক্ষমতার স্বাদ পাইলে ওখান থেকে যেতে চায় নাকি? সে একেবারে বিনা ম্যান্ডেটে এসে টুপ করে বসে পড়বে। সে যদি দেখে যে আশেপাশে সব দেশে কোনো জায়গায় গণতন্ত্র নাই, দিব্যি রাজ সিংহাসনে বসে মজা মারছে, তো সে ওই ক্ষমতা ছেড়ে যাইতে চাইবে নাকি? না, তা তো চাইবে না। ফলাফল জেলাও সেই কদু। সমস্যা এটা ধর্মীয় আদর্শ, তাই না? এতদিন এই ধর্ম দিয়ে 45-46 বছর দিয়ে ধর্ম দিয়ে 45-46 বছর চালিয়েছে। এখন ধর্ম দিয়ে এদের আর পেটে ভাত জোগানো যাচ্ছে না। পাবলিক এখন এদের পতন চায়। ভালো কথা, পতন হোক, কিন্তু তাহলেই কি পেটে ভাত জুটবে? যেবার যারা আসবে তারা কি এদেরকে সুযোগ সুবিধা, নাগরিক অধিকার বা স্বাধীনতা, বাক স্বাধীনতা এগুলো দিবেন না? যে লাউ সেই কদু, যে তিমিরে সেই তিমিরে। কারণ এদের ধর্মীয় আদর্শ। ধন্যবাদ।